আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খুব ইম্পর্ট্যান্ট একটা শিট নেওয়ার জন্য জিনিয়ার বাসায় যেতে হয়েছিল একবার। আন্টি ছিলেন বাসায়, আমায় দেখে তার কি যে ব্যস্ততা, খাবার না খেয়ে আসতেই দেবেন না। ইম্পর্ট্যান্ট কাজের কথা বললেও মানানো গেল না, অগত্যা বসে যেতে হলো ওখানে। খেতে গিয়ে দেরি হয়ে গেল। খাওয়ার মাঝে প্রীতম সাহেবের কল পেলাম আমি 3বার। ভালোই বিরক্ত হয়েছেন উনি। জ্যামের দোহাই দিয়ে বাঁচতে চেষ্টা করলাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এক্সকিউজ দিতে হবে না লিটল ফ্রেন্ড, যত দ্রুত সম্ভব এসে পড়ো, ওয়েট করছি। মন পড়ে ফেলার বিশেষ ক্ষমতা আছে কি এই লোকের? যাই বলি তাতেই আটকে দেয়। যেতে যেতে একবার মনে হলো, আচ্ছা এই লোক আমাকে এত তাড়া কেন দিচ্ছে? এমন তো নয় আমি ছাড়া তার আর কোনো গার্লফ্রেন্ড নেই, ফ্রেন্ড নেই, বরং এত বড় মানুষটার ফ্রেন্ড সার্কেল বিরাট। তাহলে আমাকে এত তাড়া দেওয়ার কি আছে? যাবো নাকি যাব না? গিয়ে কোনো বিপদে পড়লে? দ্বিধার মাঝেই কখন কাজী অফিসের সামনে এসে পড়েছি বুঝতে পারিনি। ধ্যান ভাঙলো রিক্সাওয়ালার ডাকে। ভদ্রলোক একবার কাজী অফিসের সাইনবোর্ডটার দিকে তাকাচ্ছেন, তো একবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। খুবই বিরক্ত হলাম আমি। বিয়ে তো আমার না, মানুষের বিয়েতে সাক্ষী হতে এসেছি। না জেনে ভুলভাল ধারণা করে কেন মানুষ আজব। তড়িঘড়ি করে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে গেট দিয়ে ঢুকে গেলাম আমি। একটা পুরনো টাইপ 5তলা ভবনের নিচ তলায় কাজী অফিস। একটু এগিয়ে যেতে প্রীতম সাহেবের দেখা গেল পায়চারি করা অবস্থায়। ওনাকে দেখার পর তাড়াহুড়োয় আপনা থেকেই কমে এলো আমার। খুব ধীরে সুস্থে হেলে দুলে এগিয়ে গেলাম। আর কেউ নেই? আপনি একা কেন? চারিদিকে নজর বুলাতে বুলাতে প্রশ্ন করলাম। দ্রুত পায়ে এই মাথা ও মাথা পায়চারি করার দরুন উনি আমার প্রশ্নটা শুনতে পেলেন না। গলায় জোর বাড়িয়ে ডাকলাম, এই যে। এবারে শুনতে পেলেন। পায়চারি থামিয়ে অল্প করে হাসলেন, হাসিতে নার্ভাসনেস। বাপরে, চোখে মুখে চালাক লোকটা হতো নার্ভাস আজ। খানিক অবাক হলাম আমি। তুমি এসেছো? এসেছি তো, কিন্তু আপনি একা কেন? আর কেউ নেই? আছে ভিতরে, এসো। আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে ঢুকতে ঢুকতে শুধালাম আমি। উনি প্রত্যুত্তর করলেন না। মাঝারি সাইজের একটা ঘর, কাঠের আসবাবে ভরা। আসবাবগুলোতে কাগজের ছড়াছড়ি। একটা মাঝারি মতো টেবিল বসানো ঘরের মাঝখানে। তার সামনে বসে একজন রিমলেস চশমা পরা বৃদ্ধ কাজী সাহেব কাগজে ঘস ঘস করে কিছু একটা লিখছেন। ঘরটায় একটা কাঠের বেঞ্চও পাতা আছে। সেখানে প্রীতম সাহেবের ছোট বোন বসে। ভাইয়ের বিয়েতে এই মেয়েরও সাপোর্ট আছে? ভীষণ অবাক হয়ে আমি প্রীতম সাহেবের দিকে তাকালাম। উনি আবারও নার্ভাস হেসে মাথা নাড়লেন। তার মানে হ্যাঁ, বোন ও ভাইয়ের বিয়েতে সাক্ষী হতে এসেছে। প্রীতম সাহেবের বেঞ্চটার দিকে ইশারা করে বোঝালেন, বসো। বসলাম না আমি, চুপচাপ দাঁড়িয়ে ঘরটা আরেকবার চোখ বুলালাম। আচ্ছা, কাজী অফিস তাহলে এইরকম হয়? এ তো কাজী অফিস কম, উকিলদের কাচারি ঘর মনে হচ্ছে বেশি। এই তাহলে কোনে? কাজী সাহেবের গমগমে আওয়াজ শুনে চমকে তাকালাম আমি। চশমার ফাঁক দিয়ে চোখ ছোট ছোট করে আমার দিকেই তাকিয়ে আছে লোকটা। দৃষ্টিতে পাহাড় সমান বিরক্তি। আরে ভুল বুঝছে তো। ভ্রু কুচকে প্রীতম সাহেবের দিকে তাকালাম। উনি তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে বললেন, না না, ও তো আমার ফ্রেন্ড, কোণে আসছে। আরে ভাই, আসছে আসছে বলছেন কখন থেকে? পুরো 2.5 ঘন্টা হয়ে গেল, কোনে এখনো আসে না। দৃষ্টির বিরক্তি সারা মুখে ছড়িয়ে পড়লো লোকটার। প্রীতম সাহেব নার্ভাসভাবে ঘড়ি দেখলেন, মিনমিন করে বললেন, এখনই এসে পড়বে। আমি ভাবনায় পড়ে গেলাম। মেয়েকে নাকি বন্ধুর হেফাজতে রেখে এসেছিল। মেয়ে আবার সুযোগ বুঝে ফুরত হয়ে গেছে নাকি? প্রশ্নবিদ্ধ চোখে বেঞ্চটার দিকে এগিয়ে গেলাম। বসার খানিক পর প্রীতমের বোন ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, সেই কখন পার্লারে গেছে, এখনো আসছে না। মানুষ তো ভুল ধারণা করে বসবে বউ পালিয়েছে কিনা। বিড়বিড় করে বললেও খুব স্পষ্টভাবেই কথাগুলো শুনতে পেলাম আমি। আর চোখে একবার মেয়েটার দিকে তাকালাম। ও কি আমাকে উদ্দেশ্য করে বললো এই কথা? আমার মনে উত্থিত প্রশ্ন, কিভাবে বুঝলো? এরা সবাই কি অন্তর্যামী? রোবটের মতো বসে থাকতে হলো আরও আধা ঘন্টা। তারপর হোন্ডা পিটিয়ে হই হই করতে করতে একদল ছেলে মেয়ে এলো। তার সাথে এলো প্রীতম সাহেবের প্রেয়সী, টুকটুকে লাল স্বর্ণ কাতান জড়িয়ে একদম নতুন বউ। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে লাগলাম এক অপার সৌন্দর্যের মূর্ত প্রতীককে। খানিক লম্বাটে মুখ, ধারালো নাক, ভীষণ ঘন ভ্রুযুগল, টানা টানা চোখ আর ঘন কালো চোখের পাপড়ি। ঠোঁটের ভাঁজটাও ভীষণ সুন্দর। স্নিগ্ধতা মাখানো তার সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে প্রসাধনীর হালকা ছোঁয়ায়। চুলগুলো বোধহয় অনেক বড়। খোপাটা কত বড় হয়েছে!
শীতে কেটে দেয় বউ বউ ভাবটা ফুটে উঠেছে বেশ। লোককে দেখলেই চট করে বুঝে ফেলবে এ নতুন বউ। তবে উপচে পড়ার সৌন্দর্যের মাঝেও কিসের একটা শূন্যতা হঠাৎ দৃষ্টি আকর্ষণ করলো আমার। ব্যতিব্যস্ত হয়ে খুঁজতে লাগলাম সেই শূন্যতার উৎস। এক নিবেশে তাকিয়ে থাকবার পর মনে হলো মেয়েটার মুখে হাসি নেই এক ফোঁটা। বিষণ্ণভাবে দাঁড়িয়ে আছে প্রীতম সাহেবের পাশে। এটাই তার সৌন্দর্যকে ফিকে করতে চাইছে। তবে যাকে যত্নে আগলে দাঁড়িয়ে আছে চিরচেনা প্রেমিক পুরুষটা, যে কোনো পরিস্থিতিতেই তার সৌন্দর্য ফিকে হতে সে দেবে কেন? দেখলাম প্রেয়সীকে সাহস জোগাতে প্রীতম সাহেব আলতো করে তার আঙুলের ভাঁজে আঙুল গুজে দিলেন। প্রেমিকে আলতো স্পর্শে চোখ তুলে তাকালো সে। সাথে সাথে মুক্তোর দানার মতো 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তার চোখ থেকে। প্রীতম সাহেবের ইশারায় কাঁদতে নিষেধ করলেন ওকে। একটা দীর্ঘশ্বাস গোপন করে আলগোছে মাথা নাড়ল। সম্মতি পেয়ে হাসলেন প্রীতম সাহেব। বিনিময়ে মেয়েটাও হাসলো অল্প করে। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম ওদের দুজনকে। পাশাপাশি এদের এত মানায়। ভালোবাসা জিনিসটাকে সব সময় নানা বাহানায় এড়িয়ে গেছি আমি। কখনো কাউকে নিয়ে কল্পনা আসেনি। নিজের ক্ষেত্রে না হোক, অন্যদের দেখলেও তো ভালো লাগার কোনো অনুভূতি হয়নি কখনো। আজ পর্যন্ত অনেক কাপল দেখা পড়েছে রাস্তায়, অধিকাংশ সময় বিরক্তির সাথে মুখ ফিরিয়ে নিয়েছি আমি। আজও ক্ষণিক পূর্বেও ভীষণ বিরক্ত লাগছিল এদের বিয়ের ঝামেলা। বারবার মনে হচ্ছিল কেন আসতে গেলাম আমি এখানে। এসব নাটক দেখতে আর ভালো লাগছে না আমার। কতখানি সময় নষ্ট হলো আমার। কিন্তু এক মুহূর্তে কি হয়ে গেল, চোখের সামনে একটা ভালোবাসা পূর্ণতা পেতে দেখে খুব আনন্দ হলো আমার। এতক্ষণ যেটাকে সময় নষ্ট মনে হচ্ছিল সেটাকে এখন জীবনের সবচাইতে আনন্দঘন মুহূর্ত মনে হচ্ছে। ভালোবাসা জিনিসটা এত মধুর। অল্প অল্প করে গড়ে ওঠা একটা সম্পর্ককে সামাজিক স্বীকৃতি পেতে দেখতে এত ভালো লাগে। তাহলে ভালোবাসাকে আপন করতে না জানি কতটা সুখ অনুভূত হয়। আজ মন থেকে প্রার্থনা আসছে পৃথিবীর সব ভালোবাসায় সিক্ত মানুষগুলোর জন্য। এক জীবনে ভালোবাসাকে আপন করার শক্তি পাক তারা। প্রিয় মানুষটার হাতে হাত রেখে কাটিয়ে দিক সহস্র বছর। এক পৃথিবী সুখ নেমে আসুক তাদের জীবনে। প্রীতম সাহেবের বিয়ের ঝামেলা শেষ হলে তার বন্ধু বান্ধব সহ আমার ট্রিট দেবেন বলে নিয়ে যেতে চাইলেন। কিন্তু এতক্ষণে অনেক সময় নষ্ট হয়ে গেছে বলে আর দেরি করতে চাইলাম না আমি। উনি আক্ষেপ করে বললেন, আমার লাইফের একটা ইম্পর্টেন্ট দিন আছে, যেটা তোমার কারণে এলো। কোথায় তুমি আমার আনন্দে সামিল হবে তা না, পালাই পালাই করছো। আজই তো শেষ, আর কখনো আমাদের দেখা হবে কিনা সন্দেহ। আর অল্প কিছুক্ষণ না হয় সঙ্গ দিলে আমাদের। আমি খুব সরি হয়ে বললাম, দেখুন আমার তো পরীক্ষা, এখন একটা মিনিট নষ্ট করলেও ভোগান্তি আমার। এখানে কতটা দেরি হয়ে গেছে, প্লিজ না করবেন না, যেতে দিন আমায়। আমি মন থেকে দোয়া করি আপনাদের জন্য। খাওয়া দাওয়া এসব তো ফর্মাল, পরীক্ষার কথা বলে একটু দমে গেলেন উনি। লিটল ফ্রেন্ড, তুমি তো পড়কুট, লেখাপড়ার কথা বলে আটকে দিলে তো আমায়। ওকে, নো প্রবলেম। জানি না আর কখনো তোমার সাথে দেখা হবে কিনা, তবে মনে রাখবো তোমায় আজীবন। আমিও আপনাদের কথা বলতে পারবো না, আলতো হেসে বললাম আমি। খাওয়াতে তো দিলা না, তাহলে একটা রিক্সা ঠিক করে দিই। তা দিন। রিক্সা ঠিক করে দেওয়ার পাশাপাশি ভাড়াটাও দিয়ে দিলেন উনি রিক্সাওয়ালাকে। এত না করলাম, কোনো কাজই হলো না। আমার বিদায় জানিয়ে ওনারা চলে গেল বাইকে করে। আমি রওনা হলাম বাড়ির পথে। 2 মিনিটও হয়নি চৌরাস্তা পার হয়ে একটা গলিতে ঢুকেছি। হঠাৎ এক কালো রঙের বাইক এসে পথ আগলে দাঁড়ালো আমাদের। প্রথমে ভয় চোখ বড় বড় করে ফেললাম, তবে ভয়টা বেশিক্ষণ থাকলো না যখন বাইক আরোহী তার মাথার হেলমেটটা খুললো। অবাক হয়ে দেখলাম সেদিন জিনিয়াদের বাড়িতে যে ছেলেটার সাথে 2বার ধাক্কা খেয়েছিলাম সে। ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, আপনি আমার পথ আটকে দাঁড়ালেন কেন? সে তড়িঘড়ি করে বলল, এই ভুল বুঝবেন না প্লিজ, আপনার সাথে খুব ইম্পর্ট্যান্ট কথা আছে আমার, তাই মাঝ রাস্তায় এভাবে আটকাতে হলো। আমার সাথে? আপনার সাথে 2 মিনিট দিন শুধু। এই মামা, রিক্সাটা একটু সাইডে চাপাও তো। রিক্সাওয়ালাকে অনুরোধ করলো ছেলেটা। ওর অনুরোধ শুনে রিক্সাওয়ালা আমার মুখের দিকে তাকালো পারমিশনের আশায়। আমি আশেপাশে ভালো করে দেখে নিলাম, অদূরে একটা জাম রঙা গাড়ি পার্ক করা। তাছাড়া আশেপাশে তেমন কোনো লোকজন নেই। ছেলেটা আমার ভয় আজ করতে পেরে বলল, আমি জিনিয়ার আপন জ্যাঠাতো ভাই, প্লিজ খারাপ ভাববেন না আমাকে, শুধু 2 মিনিট নেব আপনার। ছেলেটার এত রিকোয়েস্ট ফেলতে পারলাম না আমি। আর আগ্রহও হলো খানিকটা। আমার সাথে এই ছেলের কি এমন কথা থাকতে পারে? মূলত আগ্রহ দমন করতে না পেরে রিক্সাওয়ালাকে নির্দেশ দিলাম রিক্সাটা সাইড করতে। ছেলেটা নরম করে হাসলো এবার। বাইকের উপর হেলমেট রেখে এসে আমার সামনে দাঁড়ালো। আমি ব্যস্ত ভঙ্গিতে ঘড়ির দিকে তাকাতে তাকাতে বললাম, তাড়াতাড়ি বলে ফেলুন যা বলার। ঘড়ি দেখে 2 মিনিট সময় দেব, এর 1 সেকেন্ডও বেশি না। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিটে হয়ে যাবে।
তো বলুন জলদি। মানে মিস কবিতা, আপনি আমার বউ হবেন? দ্বিধাহীন বলল ছেলেটা। ওর কথা শুনে আমি চমকে তাকালাম। ঠিক শুনছি তো? ও কি বলল? হতভম্ব হয়ে প্রশ্ন করলাম, কি বলেন আরেকবার বলুন। আপনি আমার বউ হবেন? কপালে ঘাম মুছতে মুছতে ও বোকার মতো হেসে দ্বিতীয়বার প্রশ্নটা আওড়ালো। আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম ওর মুখের দিকে। একদিনের পরিচয়ে একটা ছেলের সাথে নেই কথাবার্তা, নেই কিছু, কেবলমাত্র একটা ধাক্কা। সেই ছেলে আজ কোত্থেকে এসে পথ আগলে ধরে আমায় বিয়ের প্রস্তাব দিচ্ছে। এরকম অদ্ভুত সিচুয়েশন কারো লাইফে কখনো এসেছে কি? এরকম সিচুয়েশনে কি বলতে বা কি করতে হয় জানা নেই আমার। হতভম্বতা কাটিয়ে একে কি উত্তর দেবো সেটাও বুঝে উঠতে পারলাম না। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম ওর দিকে বোকার মতো। হতভম্বতা কাটিয়ে কড়া স্বরে বললাম, এসব কোন ধরনের ফাজলামো? মাঝ রাস্তায় আটকেছেন এসব উল্টাপাল্টা কথা বলে হ্যারাস করার জন্য? ছেলেটার মুখ পাংশুবর্ণ ধারণ করলে এবারে তড়িঘড়ি করে বলল, আরে আরে, আপনি ভুল বুঝছেন, আমাকে কথাটা তো সম্পূর্ণ করতে দিন। কিসের কথা সম্পূর্ণ? আপনার এইসব। প্লিজ ম্যাডাম, আমার কথাটা শুনুন আগে। আমায় থামিয়ে দিয়ে অনুরোধের সুরে বলল। সন্দিগ্ন চোখে ওর দিকে তাকিয়ে বোঝালাম, দেখুন, বলুন দেখি এরপর আর কি বলবার আছে। একটু হলেও শান্ত হয়েছি বুঝতে পেরে ছেলেটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নরম ভাবে বলল, আসলে আমি একটা বিরাট প্রবলেমে ফেসে গেছি, যে প্রবলেমের অংশীদার না চাইতেও আপনি হয়ে গেছেন। আপনার প্রবলেমের অংশীদার আমি হয়ে গেছি? ভ্রু কুচকে গেল আমার। হ্যাঁ, বিষয়টা একটু অড, ধৈর্য ধরে পুরোটা শুনবেন কেমন? বলুন। রিক্সাকে ধরে রাখবেন এতক্ষণ? এতক্ষণ মানে? এই না আপনি বললেন 2 মিনিটে শেষ হবে কথা। মতলব তো আপনার সুবিধা লাগছে না প্রথমে 2 মিনিটের কথা বলে? আচ্ছা আচ্ছা, সরি, রিক্সা ছাড়তে হবে না, এভাবেই বলছি আমি। চেঁচামেচি করবেন না প্লিজ। অপ্রাসঙ্গিক কথায় মেতেছেন কেন? ইম্পর্টেন্ট কথা যা আছে তাই বলে ফেলুন দ্রুত। আমারও তো সময় নেই আপনার পেছনে ব্যয় করার মতো। ছেলেটা হতাশার নিঃশ্বাস ফেলে অযথা নিজের চুলে একবার হাত বোলালো, তারপর স্থির হয়ে দাঁড়িয়ে বলতে শুরু করলো, আসলে প্রবলেমটা হলো, আমার এক ক্লাসমেট বেশ কয়েক বছর যাবৎ আমায় পছন্দ করে। এই পর্যন্ত শুনেই নাক মুখ কুচকালাম আমি। চোখ ছোট ছোট করে তাচ্ছিল্য ভরে তাকালাম আমি ওর দিকে, যার অর্থ এইসব থার্ড ক্লাস কথায় মোটেই ইন্টারেস্টেড নই আমি। আবার তাচ্ছিল্যের দৃষ্টি বুঝতে পেরেও ও দমলো না, বলে যেতে থাকলো একটা নাম। পছন্দের বিষয়টা বলছেও, কিন্তু আমি তাকে শুরুতেই না করে দিই। ফ্রেন্ডের বাইরে অতিরিক্ত কোনো ভাবনা তাকে নিয়ে আমার তৈরি হয়নি। তাকে পছন্দ করি না এটা জানার পরেও সে হাত ধুয়ে আমার পেছনে পড়ে আছে। আমি কার সাথে মিশছি, কার সাথে ফ্রেন্ডশিপ করছি, কখন কোথায় যাই, এক কথায় আমার ডেইলি গ্র্যান্ড তার মুখস্থ। শুকনোভাবে সে আমার উপর নজরদারি করে এবং পরে এই বিষয় নিয়ে নানা রকম ঝামেলা সৃষ্টি করে আমাকে প্যারা দেয়। নজরদারি কিভাবে করে প্রশ্ন উঠতে পারে আপনার মনে? সেক্ষেত্রে বলে রাখি, সে আমাদের ফ্ল্যাটের 2nd ফ্লোরে রেন্টে থাকে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন সে আমার উপর নজরদারি করার জন্যই উঠেছে এখানে। সেদিন যখন আপনার সাথে আমার ধাক্কা লাগলো, কথা হলো, সেটা সে দেখে ফেলেছিল। তারপর এই ব্যাপারটা নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি করলো। তার বদ্ধমূল ধারণা আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে এবং সেই সম্পর্কের কারণেই আমি তাকে অ্যাকসেপ্ট করছি না। তার ধারণা বিষয়টা সত্যতা যাচাই করতে আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি অস্বীকার করতাম। তাই আমার কাজিন আপনার ফ্রেন্ড জিনিয়াকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলো। জিনিয়া জানতো না ওর থেকে আমি পালাই পালাই করে বেড়াই। শুধু জানে মেয়েটা আমাকে পছন্দ করে, তাই ওকে আরও জেলাস করাতে মজার ছলে ও মিথ্যে মিথ্যে বলে দিল, হ্যাঁ, আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে। জিনিয়ার ফ্রেন্ড এই হিসেবে চেনা পরিচয় থেকে আমাদের সম্পর্ক হয়েছে। জিনিয়া তো আর বুঝতে পারেনি ওর এই মজা আমার জীবনে কত বড় সাজা হয়ে যাবে। এখন ওই মেয়েটা মানে আমার ফ্রেন্ডটা বলেছে সে চায় আমাদের বিয়ে হয়ে যাক। একটু থামলো ছেলেটা, আমার দিকে তাকিয়ে বলল, মানে আপনার আর আমার, আমি যে অন্য কারো এটা নাকি প্রথমে মানতে তার কষ্ট হয়েছিল, কিন্তু পরে চিন্তা করে দেখেছে ভালোবাসা যার সাথে ভালো থাকে তাকে তার সাথেই থাকতে দেওয়া উচিত। এখন সে চাই আমাদের সম্পর্কটা সামাজিকভাবে স্বীকৃতি পাক। সামাজিক কোনো স্বীকৃতি পেতে না দেখা অবধি নাকি তার শান্তি হবে না। জেলাসি থেকে সে বারবার আপনার আমার ক্ষতি করতে চাইবে। কি এসব আশারে গল্প শোনাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, আর জিনিয়া মিছে মিছে একজনকে এত বড় মিথ্যে বলেছে আমার নামে? হাইপার হবেন না ম্যাডাম, বিষয়টা পুরোটাই না বুঝে হয়ে গেছে। জিনিয়াও তো জানতো না ওই মেয়ে অত বড় সাইকো। হাইপার হব না মানে?
কতদিনের ফ্রেন্ড ও আমার আমার পেছনে আমার সম্পর্কিত এত বড় কাণ্ড ঘটিয়ে ফেললো, একবার জানালো না পর্যন্ত। আর আপনার ওই ফ্রেন্ডই বা কত বড় গর্ধব যে মাত্র একবার অ্যাক্সিডেন্টলি ধাক্কা দেখে ভুলভাল ধারণা পোষণ করে ফেললো। ও আপনার ভাবনার চাইতেও গর্দভ। আমি তো ওকে মাঝে মধ্যে বুঝে উঠতেও পারি না। ওর জন্য আমার কোনো মেয়ের সাথে ভালো ফ্রেন্ডশিপ নেই। কাউকে ফ্রেন্ডলি কথা বলতে দেখলেই আমার পাশাপাশি ওই মেয়েটাকেও পেড়া দিতে শুরু করে, আজে বাজে কথা শুনিয়ে দেয়। থাক, ওই প্রসঙ্গে না যাই। আসলে ওর সন্দেহ গাঢ় হবার পেছনে জিনিয়ার চাইল্ডিশ কাজটা দায়ী। এছাড়াও আপনার সাথে আমার ওই দিনের অ্যাক্সিডেন্টটার পর থেকে টানা কয়েকদিন জিনিয়াকে কোচিংয়ে আনা নেওয়া করেছি, চাচ্চু বাসায় না থাকার কারণে। আমার কোচিংয়ে যাওয়ার বিষয়টাকে ওই সাইকো মেয়ে ভেবে নিয়েছে আপনার কারণেই আমি যাই। মানে এমনিতেই বিষয়টা ঘাটা ছিল, আপনি আরো ঘেটে দিয়েছেন। তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে কপাল চেপে ধরে বললাম আমি। ছেলেটা খুব দুঃখী গলায় বলল, আসলে বিপদ যখন আসে তখন চারিদিক দিয়েই আসে। তো এখন আমাকে কি করতে হবে? ওই সাইকো মেয়ের জন্য আপনাকে বিয়ে করতে হবে? না না, বিয়ে করতে হবে না, বিয়ে থেকে তো পালাতে চাইছি আমি। শেষের কথাটা বিড়বিড় করে বলল ছেলেটা। যদিও বা আমার কানে এসেছে, তথাপি না শোনার ভান করে বললাম, কি বললেন? না কিছু না, বলছিলাম যে সত্যি সত্যি বিয়ে করতে হবে না আপনাকে, জাস্ট বিয়ের নাটক করবেন শুধু 10 মিনিটের জন্য। আমার বউ হতে হবে প্লিজ। এতে করে আমার লাভ? দেখুন, আমি কিন্তু আপনাকেও এই প্রবলেম থেকে বের করার চেষ্টা করছি। মেয়েটা কতটা বাড়াবাড়ি করতে পারে আইডিয়া নেই আপনার। ও আমাদের সম্পর্কের বিষয়টা আমার বাসায় জানানোর পরিকল্পনা করছে। একবার যদি আমার আব্বার কানে যায় যে তার ছেলে রিলেশনশিপে আছে, তাহলে আমার একটা স্বপ্ন পূরণ হওয়ার নয়। আমি তো ফাঁসবই, সাথে আপনিও ফাঁসবেন। বিয়ে শাদিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। লাইফ নিয়ে আমার চিন্তাভাবনা অন্য। আমি আর 2 বছর পরেই অ্যাব্রোডে চলে যাব, ওখানেই সেটেল হব। আব্বা আবার এটা চায় না যেন না যেতে পারে, এই জন্য সে আমাকে নানা উপায়ে বাধার চেষ্টা করবে। এখন থেকে অন্য হয়ে সে উপায় খুঁজে ফিরছে, যদিও বা পাইনি। তবে এখন যদি আপনার আর আমার মিছেমিছে সম্পর্কের কথাটা বাইরে চলে আসে, সেটা হবে আগুনে ঘি ঢালার মতো। আমি কোনোভাবে আপনার আমার সত্যি সত্যি বিয়েটা আটকাতে পারবো না। তাই বলছি, আজ শুধুমাত্র 10 মিনিটের জন্য আমার বউ হন। আপনিও বেঁচে যান, আমিও বেঁচে যাই। আপনি যে কথাগুলো সত্যি বলছেন, আমাকে কোনো ট্র্যাপে ফেলার জন্য না। এই কথা আমি কি করে বিশ্বাস করব? চোখ সরু করে বললাম আমি। জিনিয়াকে কল করুন এক্ষুনি, আমার কথার সত্যতা যাচাই হয়ে যাবে। আমি কল করব না, আপনি করুন, এবং ভিডিও কল আমার সামনে। ওকে ফাইন। পকেট থেকে ফোন বের করে আমার সামনে দাঁড়িয়ে ছেলেটা জিনিয়াকে ভিডিও কল করলো। কল রিসিভ হলে ওকে কথা বলতে না দিয়ে আমি ফোনটা টেনে নিলাম। ফোনের এপাশে আমায় দেখে কাঁদো কাঁদো মুখ করে ফেললো জিনিয়া। অস্বাভাবিক মাত্রায় ঘামছে ও, দেখে বোঝা যাচ্ছে অপরাধ একটা অবশ্যই করেছে। আমি কেবল স্থির দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এইমাত্র যা শুনলাম তা কি সত্যি জিনিয়া? আমার প্রশ্ন শুনেই ও ঝরঝর করে কেঁদে ফেললো। তারপর আমাকে অবাক করে দিয়ে হ্যাঁ সূচক মাথা নেড়ে ছেলেটা যা যা বলেছিল এই কথাগুলোই রিপিট করে গেল। সাথে ফ্রি উপদেশ দিল এই প্রবলেম থেকে মুক্তি পেতে যেন ছেলেটার কথা মেনে নিই। ও যে আমার পেছনে এত বড় ব্লান্ডার করে রেখেছে, ব্যাপারটা ভীষণ রাগিয়ে দিল আমাকে। আর একটা অতিরিক্ত কথা না বলে কলটা কেটে ছেলেটার হাতে দিয়ে দিলাম ফোন। হতাশার চরম পর্যায়ে পৌঁছে গেছি আমি। মানে এইসব ঝামেলা আমার ঘাড়ে পড়তে হবে? এই ছেলেটা যা বলছে তা যদি সত্যি হয়, তাহলে বিয়ে ঘটিত ঝামেলাটাকে আমাকেও ভোগাবে। এটা একবার এতে ফেসে গেলে সহজে নিস্তার নেই আমার। ওর বাবা যেমন ওকে আটকাতে কিছু না ভেবে বিয়ে করিয়ে দেবে, তেমনি আমার আপাও ভাবনা চিন্তায় যাবেই না। এমনিতেই প্রীতম সাহেবের বিষয়টা নিয়ে ওদিকে কি রিয়াকশন হবে জানা নেই আমার। আবার যেন বিয়ে ঘটিত কোনো ঝামেলা ঘাড়ে না চাপে, তার জন্য কি এখন ছেলেটার কথায় রাজি হয়ে যাওয়া উচিত? ভাবনায় পড়ে গেলাম আমি। এর মাঝে রিক্সাওয়ালা তাড়া দিয়ে বলল আরো দেরি করালে সে লেট ফি নেবে। এভাবে রিক্সায় বসে সময় নষ্ট করতে চাইলাম না। রিক্সা ছেড়ে দিয়ে ছেলেটার সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে রইলাম চুপচাপ। আমাকে ভাবনার অতল থেকে অবশ্য টেনে আনলো ছেলেটাই। বাইকের উপর একটা কালো রঙের ব্যাগ ছিল, সেটা থেকে কিসের একটা কাগজ নিয়ে এসে আমার সামনে ধরলো, বলল, চিন্তার কোনো কারণ নেই, কোনো ঝামেলা হবে না। আমি নকল রেজিস্ট্রি পেপার বানিয়ে নিয়েছি বিয়ের, এই দেখুন। রেজিস্ট্রি পেপার হাতে নিয়ে দেখি হুবহু কিছুক্ষণ আগে কাজী অফিসে দেখা প্রীতমের রেজিস্ট্রি পেপারটার মতোই। হাতে নিয়ে লেখাগুলো পড়তে পড়তে সন্দিগ্ধ গলায় বললাম, এটা যে নকল তার প্রমাণ কি? জানতাম এর প্রমাণ চাইবেন। কাজী অফিসের অপোজিটে কম্পিউটারের দোকান থেকে বানিয়ে নিয়েছি এটা। চলুন
ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন। আমি রিস্ক নিতে চাইলাম না, সত্যতা যাচাইয়ের জন্য ছেলেটার সাথে গেলাম দোকানটায়। না, আসলে এসে মিথ্যে বলেনি। দোকানদার কাগজ দেখেই বলল, একটু আগে এটা বানিয়ে দিয়েছে আমার সাথে জনকে। দোকানদারের কথার পর আর ছেলেটাকে অবিশ্বাস করার কোনো কারণ আছে? আমি চুপচাপ তাকে ফিরিয়ে দিলাম নকল রেজিস্ট্রি পেপারটা। পেপার হাতে কাজী অফিসের সামনে যেতে যেতে সে বলল, এবার তো বিশ্বাস হয়েছে, এবার চলো আমার সাথে নাটকটা কন্টিনিউ করবেন। আমি দ্বিধান্বিত হয়ে বললাম, হব, কিন্তু হিতে বিপরীত হলে, যদি এতে ঝামেলা বাড়ে? বাড়ার চান্স নেই। আর নেগেটিভ ভাববেন না প্লিজ, সবসময় পজিটিভ ভাবার চেষ্টা করুন। এখন কি করতে হবে? কিছুই না, আমি এখন আমার কয়েকটা ফ্রেন্ডকে কল করে ডাকবো। ওরা এলে আমরা সবাই মিলে আমার এক ফ্রেন্ডের মামার রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে যাওয়ার পর ওই মেয়েকে ডাকা হবে এবং বাকি নাটক তারপর থেকেই কন্টিনিউ করা হবে। তার মানে আপনি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছেন যেন মনে হয় বিয়ে হয়ে গেছে, এখন বিয়ে ট্রিট দিতে নিয়ে এসেছেন সবাইকে? মেয়েটাকে সাডেন ফোন করে জানাবেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। সন্দেহ করবে না মেয়েটা? সন্দেহের অবকাশ তো নেই। মিথ্যে বিয়েকে সত্যি প্রমাণ করতে যা যা প্রয়োজন সব আছে আমাদের কাছে, শুধু কয়েকটা ছবি তোলা নেই, সেটাও হয়ে যাবে রেস্টুরেন্টে গেলে। ডোন্ট ওয়ারি, আসলে সবই ম্যানেজ করা আছে, শুধু আপনাকে রাজি করানোটা বাকি ছিল। অল্প হেসে বলল ছেলেটা। আমি ওর দিকে তাকালাম একবার। সব রেডি করেই এসেছে আমার সামনে, কিন্তু আমি এই টাইমে কাজী অফিসের আশেপাশে ছিলাম, ও জানলো কি করে? ভাবলাম জিজ্ঞেস করি, কিন্তু তার আগেই ফোনে ব্যস্ত হয়ে গেল। আর জিজ্ঞেস করা হলো না। আধ ঘন্টার মতো দাঁড়িয়ে থাকলাম ওভাবে রোদের মধ্যে কাজী অফিসের সামনে। এর মধ্যে ছেলেটার সাথে পরিচিত হয়ে নেয়াটা সমীচীন মনে হলো আমার। তার নাম অন্তু, মাসুক ইশরার অন্তু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, আমাদের 2 ইয়ার সিনিয়র মাত্র। এই জন্যেই এত কম বয়সী লাগে। কথার মাঝে তার বন্ধুরাও চলে এলো। বিশাল গ্রুপ, 6 জন ছেলে আর 4 জন মেয়ে। মুহূর্তের মধ্যেই জায়গাটা মুখরিত হয়ে গেল যেন। সবাই এসে আমার সাথে পরিচিত হলো জনে জনে। অন্তু সাহেবকে হেল্প করতে রাজি হয়েছে জন্য এক পশলা ধন্যবাদও জানালো। তারপর সবাই মিলে রওনা হলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। পথে অন্তু সাহেবের ফ্রেন্ডরা শিখিয়ে পড়িয়ে দিল ওই মেয়েটার সামনে কিভাবে অ্যাক্টিং করতে হবে। ওদের এত সিরিয়াস ভাবভঙ্গি দেখে আমি ভেতরে ভেতরে নার্ভাস হতে থাকলাম। আমাকে আবারও শান্ত করলো অন্তুর 4 বান্ধবী। খুব ফ্রেন্ডলি ব্যবহার। কে যেন এক ফাঁকে বলল গ্রুপ ফটো। আমার আর অন্তু সাহেবের আলাদা আলাদা ফটো তুলে রাখতে, কোনোভাবেই যেন মেয়ে সন্দেহ করতে না পারে। আমার একদম ইচ্ছে ছিল না ওসব ফটো টোটো তোলার, তবুও তুলতে হলো বাধ্য হয়ে। ফটো তোলা শেষে অন্তু সাহেব ফোন লাগালো ওই মেয়েটাকে। ফোন পেয়ে তড়িঘড়ি করে বেরোলো বোধহয় মেয়েটা। বেশি সময়ই লাগলো না তার আশায়। বড় জোর 10 থেকে 15 মিনিটের মাঝেই উপস্থিত। আমরা মিডলের 2টা টেবিল জুড়ে বসেছিলাম, যেখান থেকে বাইরেটা স্পষ্ট দেখা যায়। মেয়েটাকে যখন বাইরে রিক্সা থেকে নামতে দেখা গেল, তখনই সবাই হাসি ঠাট্টা থামিয়ে সিরিয়াস হয়ে গেল। আমি তো নার্ভাসনেসে ফেটে পড়ছি। রেস্টুরেন্টের কাচের দরজা ঠেলে খুব গম্ভীর মুখে ঢুকলো সে। গটগট করে হেঁটে আমাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো, আমার দিকে দৃষ্টি নিবন্ধন করে। খুব অস্বস্তি হলো আমার। ও যেন চোখ দিয়ে স্ক্যান করছে আমায়। দৃষ্টি না সরিয়ে অন্তু সাহেবের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, সাডেন বিয়ে? বিয়ের প্ল্যান তো আগে থেকেই ছিল, জানালাম সাডেন। বিয়ের আগে জানালে না? আমিও আসতাম। মনে ছিল না তোমার কথা, যখন মনে পড়লো সাথে সাথে ডেকে ফেললাম। কষ্ট করে একটা শুকনো হাসি দিয়ে মেয়েটা চেয়ার টেনে বসলো। তোর নাম কি তোমার? প্রশ্নটা আমাকে করেছে বুঝতে অসুবিধা হলো না আমার। শান্ত থাকার চেষ্টা করে বললাম, নীরদ। অন্তর বোন, জিনিয়ার ফ্রেন্ড তুমি, তাই না? সম্মতিসূচক মাথা নাড়লাম আমি। উপস্থিত সবার দিকে একবার চোখ বুলিয়ে মেয়েটা বলল, জিনিয়া কোথায়? আমি বুঝে উঠতে পারলাম না কি বলবো। আমাকে চুপ করে থাকতে দেখে অন্তু সাহেব পাশ থেকে বলে উঠল, আছে, ও একটু ওয়াশরুমে গেছে। অন্তুর উত্তর শুনে আমি প্রশ্নবোধক চোখে তাকালাম তার দিকে। জিনিয়ার কথাটা যে মিথ্যে বলছে, পরে এই ব্যাপারটা সামলাবে কি করে? আমার প্রশ্নবিদ্ধ দৃষ্টি বুঝতে পেরে অন্তু খুব সরল চোখে আমার দিকে তাকালো। অল্প কিছুক্ষণ পর দেখলাম কোত্থেকে জিনিয়া এসে হাজির। অবাক হয়ে গেলাম আমি। ওকে তো কল করতে শুনিনি, ও কখন এলো? এতক্ষণ কোথায় ছিল? প্রশ্নগুলো মনে চেপে রেখে স্বাভাবিক হবার চেষ্টা করলাম আমি। যত প্রশ্ন তার উত্তর এখান থেকে বেরিয়ে না হয় শুনবো। জিনিয়া আসার পর আমার বাকি পরিচয় বানিয়ে টানিয়ে মেয়েটার সামনে ওই উপস্থাপন করলো। কথার ফাঁকে জানতে পারলাম মেয়েটার নাম নিতুল।
এত সুন্দর একটা নাম, এত সুন্দর তার চেহারা, দেখলে একদমই মনে হয় না মেয়েটা একটা সাইকো। অবশ্য চালাকও কম নয়, খুব সূক্ষ্মভাবে গল্পের তালে একবার রেজিস্ট্রি পেপারটা দেখছে, একবার ছবিগুলো দেখছে। অন্তু সাহেব বিয়ের নাটককে আরও সত্য হিসেবে প্রেজেন্ট করতে হঠাৎ আমার কাজ জড়িয়ে নিজের দিকে টেনে নিয়ে সহাস্যে নিতুলকে জিজ্ঞেস করলো। বলো তো নিতুল, আমাদের একসাথে কেমন লাগছে? নিতুল আবার শুকনো হাসলো, ছোট্ট করে বলল। খুব ভালো। তারপর ভাবুক চোখে তাকিয়ে হাসিটা বজায় রেখেই জিজ্ঞেস করলো, নতুন বউকে লাল শাড়ি পরাওনি কেন? লাল শাড়ি ছাড়া বউকে কি আসল বউ মনে হয়? এই প্রশ্নটা উপস্থিত সকলের কাছেই আনএক্সপেক্টেড ছিল। আমরা কেউ ভাবতেও পারিনি সে এরকম কোনো পয়েন্ট ধরতে পারবে। চট করে কেউ কোনো উত্তর সাজাতে পারলো না, তবে জিনিয়া খুব স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিল। আপু, বিয়েটা তো পরিবারকে জানিয়ে করা হচ্ছে না যে লাল শাড়ি, লাল চুড়ি, মাথায় ওড়না পরে বউয়ের বেশে আসবে। এটা হলো সাডেন একটা বিয়ে, প্রিপারেশন নেওয়ার সুযোগই হয়নি। তো সাডেন বিয়ের কারণ? কারণ নিশ্চয়ই আছে। এখন সব কারণ তো সবসময় সবাইকে বলা যায় না। জিনিয়ার বাঁকা বাঁকা কথায় নিতুলের মুখ কালো হয়ে গেল। কোনো রকমে বলল, সেটাই। আমার ফ্রেন্ডকে যদিও বা সব ড্রেসে পারফেক্ট লাগে, তবুও তুমি যদি চাও ওকে লালে দেখতে, তাহলে না হয় দেখলে। মুচকি হেসে নিজের ব্যাগ থেকে একটা লাল ওড়না বের করে আমার মাথায় জড়িয়ে দিল, একদম বউদের মতো করে। ওড়নাটা জড়িয়ে দেওয়া মাত্র কোত্থেকে একরাশ লজ্জা এসে ভর করলো আমায়। আশেপাশে মানুষ নিশ্চয়ই তাকিয়ে দেখছে আমাদের, কিন্তু কিছু বুঝতে পারছে না। এই বিয়ের নাটক করতে এসে দেখছি আরেক ঝামেলায় পড়লাম আমি। লাইফে মিথ্যে বিয়ের অভিনয়েরও এক্সপিরিয়েন্স হয়ে গেল আমার, পুরো সার্কাস হয়ে গেছি আমি। জিনিয়ার এই কাজের পর অন্তু ওর সাথে তাল মিলিয়ে বেহায়ের মতো বলল, এই যে হয়ে গেল আমার বউ লালে লালবতী। আসলে কি বলো তো, আমার বউ এত বেশি সুন্দর যে ইচ্ছে করে ওকে লাল পরায়নি। যদি ছেলেপেলারা নজর দেয়। অন্তুর কথায় আমার কান ঝাঝা করে উঠল। মনে হলো মাটি ফাঁক হোক, আমি ঢুকে যাই। বারবার বউ বউ করছে কেন ছেলেটা? বউ শব্দটা শুনলে আমার কেমন যেন খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। একটা মিথ্যে বিয়ের নাটক করতে গিয়ে এরকম অনুভূতি হয় একদমই অনুচিত। সব দোষ আসলে এই ভাই বোনের। এরা এমন সব কথাবার্তা বলতে শুরু করেছে যে লজ্জায় লজ্জায় আমার অবস্থা বেগতিক। মনে হচ্ছে ওড়না টোনা ফেলে দিয়ে নিতুলকে বলি, আমার কাজ জড়িয়ে থাকে এই অসভ্য ছেলেটা মোটেই আমার বর নাই। নিতুল, তোমার একটা গাধামির জন্য এর সাথে বিয়ের নাটক করতে হচ্ছে আমায়। এই নাটক করতে গিয়ে যে কি পরিমাণ অবস্থা খারাপ হচ্ছে আমার, তুমি আইডিয়াও করতে পারবে না। কেন মিঝিমিঝি ভুল বুঝতে গেলে বলো তো? এখন যদি তোমাকে এ শাস্তি দিতে চাই, কেমন হবে এর? ব্যাগের মধ্যে অনবরত ফোনটা বেজে চলেছে। ব্যাগটার উপর হাত রেখে বসায় স্পষ্ট ভাইব্রেশন টের পাচ্ছি আমি। কে ফোন দিতে পারে ধারণা করার চেষ্টা করছি। আপা অবশ্যই, নাকি প্রীতম সাহেব? আচ্ছা, এতক্ষণে সে নিশ্চয়ই বউ নিয়ে বাড়ি উঠে গেছে। আপা কি সেই নিউজ আমায় জানাতে চায়? আমি জানি প্রীতম সাহেব তার বিয়ের সম্পর্কিত ঘটনায় আমার সম্পৃক্ততা কোনোভাবেই প্রকাশ করবে না কারোর সামনে। তবুও আপা বুঝে যাবে ভীষণ চালাক সে, এবং দোষটা আমার সাথে সাথে ইন্তেশারের ঘাড়েও চাপবে। ইন্তেশার আর আমার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে, এটা বোধহয় সর হয়ে যাবে আপা। দুশ্চিন্তা লাগছে না আমার? আপা যে আমার উপর থেকে আস্থা হারিয়েছে ভাগ্যিস আগেই বলে দিয়েছিল, নইলে এখন কষ্টটা আমার বেশি লাগতো। আমি আমার মানসিক চাপে থাকলে সব কাজে গোলমাল করে ফেলি। কত সেন্সিটিভ একটা সময় যাচ্ছে আমার। অ্যাডমিশন, মুখের তো কথা নয় এটা। কিরে, কোন ভাবনায় হারিয়ে গেলি? যিনি আমার হাতের উপর অল্প করে চাপ দিল, ও ডাকে সম্বিত ফিরে পেলাম আমি। হারাইনি। আচ্ছা, এখন তো নিতুল নামক মেয়েটা চলে গেছে, আমিও চলে যাই। মাথা নেড়ে গলা খাদে নামিয়ে বললাম। যিনি একবার সবার দিকে তাকালো, সবাই খেতে ব্যস্ত। সেও আমার মতো খুব আস্তে আস্তে বলল, খাওয়াটা শেষ হলেই চলে যা। খেতে ইচ্ছে করছে না, খুব আনকমফোর্টেবল লাগছে। ওয়াশরুমে যাবি? না, অন্য ব্যাপার। কি? আমাকে বল। প্রশ্নবোধক দৃষ্টিতে আমার দিকে চাইল জিনিয়া। হঠকারী সিদ্ধান্তে যে এত বড় একটা কাজ করে ফেললাম, এর ফলাফল কি হবে আইডিয়া করতে তো ভয় লাগছে আমার। জিনিয়া বুঝতে পারলো এই সিচুয়েশনটার কথা বলছি। এবার ও সরে নিজের জায়গায় বসলো। সবাই এতক্ষণ খাওয়ার ফাঁকে ফাঁকে আমাদের দেখছিল, কিন্তু প্রশ্ন করে বিব্রত করতে চায়নি। ঘটনা যা ঘটে গেল তা তো মোটেই স্বাভাবিক কিছু না। জিনিয়া 2 মিনিট চুপচাপ স্বাভাবিকভাবে খাবার খেলো, তারপর বাকি খাবার রেখে আমার হাত টেনে ধরে উঠতে উঠতে বলল, আমরা একটু ওয়াশরুম থেকে আসি। অন্তু সাহেব একবার জিজ্ঞেস করতে চাইছিল কিছু, তারপর কি ভেবে আর করলো না, কেবল মাথা নেড়ে সম্মতি দিল।
ব্যাগটা সাথে করে নিয়ে এসেছিলাম আমি। সুযোগ মতো ফোন বের করে দেখলাম সে কে যেন অনবরত কল দিচ্ছে, সেটা দেখার তো প্রয়োজন। নোটিফিকেশন বারে দেখি এতটুকু সময়ের মধ্যে 37 বার কল এসেছে, কয়েকটা আপার থেকে আর বাকি সব ইন্তেশারের নাম্বার থেকে। ও এতবার কেন কল করেছে আমায়, একটু অবাকই লাগলো। একবার ভাবলাম কল ব্যাক করি, তারপর মনে হলো থাক, দরকার নেই। আজে বাজে কথা বলে মাথা নষ্ট করে দেবে আমার। কথাবার্তা হলে বাসায় গিয়েই হোক। ফোন সাইলেন্ট করে ব্যাগে ঢুকিয়ে রাখলাম। জিনিয়া ওয়াশরুমের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো, অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করে বলল, সরি রে, তোকে জড়িয়ে ওরকম মজা করাটা আমার একদমই উচিত হয়নি। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছোট্ট জানালাটা দিয়ে বাইরে তাকালাম। সরি তো আমার নিজেকে বলা উচিত হাজারবার। এত হোঁচট খেয়েছি, তবু আমার শিক্ষা হয়নি। ভাবনা চিন্তা করে কোনো ডিসিশন আজও নিতে পারি না আমি। বিয়ে বিয়ে নামক মিথ্যে নাটকটার জন্য এখন যে রিগ্রেট ফিল হচ্ছে, ঠিক ভুলের বুঝ যেটা এখন আসছে, ঘন্টা 2 আগে এলেও তো নতুন কোনো বিপদের আশঙ্কা থেকে নিজেকে বাঁচাতে পারতাম আমি। আন্তু ভাইয়া সেরকম ছেলেই নয় যে তোর বিপদ ঘটাবে। আমি কিভাবে জানবো সে কিরকম ছেলে? তোর ভাই, তুই জানবি। আমি তো সেই শ্রেণীর মানুষ যে নিজের কবর খুঁড়েই নিজে বসে আছে। নইলে 2-1 দিন চোখাচোখি হয় যে ছেলের সাথে, সে সামনে এসে হঠাৎ একটা গল্প বলে আমার হেল্প চাইলো, তাও আবার বিয়ে শাদীর মতো সেন্সিটিভ ব্যাপার নিয়ে। নাটক। আমি ধেই ধেই করে নাচতে নাচতে তার কথা সমর্থন জানালাম। মানুষ আমাকে পাগল ছাড়া আর কিচ্ছু বলবে না। আসলে ওই মুহূর্তে কি যে হলো, আমার সব তালগোল পাকিয়ে ফেললাম। তোর সাথে বিষয়টা এমনভাবে সম্পর্কিত, এই জন্যই বোধহয় আমার চিন্তা শক্তি লোপ পেয়েছিল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না তুই এরকম কোনো কাজ করেছিস, অথবা এরকম কিছু হতে পারে। তোকে কল করার পর অন্তু সাহেবকে আমার মাইন্ড ট্রাস্ট ওয়ার্দি করেছে মনে করেছে, তাই হুট করে ভয়ঙ্কর সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছিলাম। এতটুকু বলে থামলাম আমি। উফ, কি যে লজিকলেস কথাবার্তা বলছি, মনে হচ্ছে মাথাটাই খারাপ হয়ে গেছে আমার। মাথা 2 হাতে চেপে ধরে আমিও দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালাম। আমার এত অস্থিরতা দেখে জিনিয়া এগিয়ে এলো, কাঁধে হাত রেখে আমতা আমতা করে বলল, এত অস্থির হোস না দোস্ত, ভুল একটা হয়ে গেছে, এখন কি আর সেটাকে পাল্টাতে পারবো কোনোভাবে? সত্যি বলতে আমি ভাবিও নি তুই ভাইয়ার এক কথায় রাজি হয়ে যাবি। ভাইয়া যখন প্রথম আমাকে এই প্রস্তাব দেয়, তখনই বলেছিলাম তুই কখনোই এরকম কিছুতে রাজি হবি না, অন্য কোনো উপায় খুঁজতে হবে। কিন্তু সে উপায়টা কি আমরা বুঝতে পারছিলাম না। ভাইয়া বলল সে চেষ্টা করে দেখুক একবার, তুই মানিস কি না, নইলে এই প্ল্যান বাদ। আমি এক প্রকার শিওরই ছিলাম প্ল্যানটা বাদ যাবে, বাট তুই আমাকে সত্যিকার অর্থে অবাক করে দিয়েছিস। জিনিয়ার কথাগুলো আমি চুপচাপ শুনলাম। প্রথমে কোনো রাগ করলাম না, তারপর একটু সময় নিয়ে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বললাম, আসলে তোকে দোষারোপ করেই বা কী লাভ? আমার ঠিক ভুল আমারই বোঝা উচিত ছিল। এত বড় গাধামির কাজ করলাম, এখন এর ভোগান্তিটা আমার খুব স্বাভাবিকভাবে মেনে নেওয়া উচিত। তোকে শুধু একটা রিকোয়েস্ট করবো, ওসব ছবি টবি যেন যত আছে সব ডিলিট করার ব্যবস্থা করিস। কোথায় যাচ্ছিস তুই? বাসায়। মেন্টালি একদম স্টেবল না আমি। এখানে আর 1 মিনিট সময়ও ব্যয় করা আমার পক্ষে সম্ভব না। আমি তোকে পৌঁছে দিই? প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। আর হ্যাঁ, প্লিজ ওনাদের বলে দিস আমি চলে গেছি। না বলে যাওয়াটা বেয়াদবি হয়ে যায় হয়তো, তবে এই মুহূর্তে আমার বেয়াদবি করতে ইচ্ছে করছে আমার। ওনাদের কারো মুখটাও আমার দেখতে ইচ্ছে করছে না এখন। নীরদ আমার ভাই, মানুষটা খারাপ না রে, বিশ্বাস কর, তোর কোনো বিপদ হবে না। বিশ্বাস করলাম। এক পলক জিনিয়ার কাতর মুখখানার দিকে তাকিয়ে প্রস্থান করলাম আমি। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখি বেসমেন্ট পার্কিংয়ের কাছে একটা জটলার মধ্যে বেঁধেছে। বিষয়টা ইগনোর করে হয়তোবা চলে আসতাম, কিন্তু দুলাভাইয়ের মতো কারো গলা শুনতে পেয়ে পা দুটো আমার আর এগুলো না। পিল পায়ে এগিয়ে গেলাম জটলার কাছে। গিয়ে দেখি পার্কিংয়ের সামনে যে দারোয়ান বসে থাকে তাকে বেধড়ক মারছেন দুলাভাই, সাথে অকথ্য ভাষায় গালিগালাজ। অথরিটি জোর চেষ্টা চালাচ্ছে তাদের থামাতে, কিন্তু পারছে না। ঘটনাটা দেখে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। লোকটাকে মারছে কেন দুলাভাই? পাশে থেকে কেউ যেন বিড়বিড় করে খুব তাচ্ছিল্যের সাথে বলল, এসব কোটিপতি বিগড়ে যাওয়া লোক মনে করে টাকা পয়সা আছে, পৃথিবীটাই এখন তার কেনা। লোক লজ্জার ভয় না করে প্রকাশ্যে অশালীনতা করে বেড়াবে, আর তাদের আটকাতে গেলে এভাবে অত্যাচার। ছি, দেশটা একেবারে রসাতলে গেছে। চাপা রাগ নিয়ে মুখ ফিরিয়ে চলে গেল ব্যক্তিটা। আমি একরাশ ভয় নিয়ে একবার দেখলাম লোকটার প্রস্থান। অশ্লীলতা করেছে দুলাভাই। এই অশ্লীলতা কি আমি যা ভাবছি তাই? মনে মনে প্রার্থনা করলাম আমার ধারণা ভুল হোক।
এতটাও নোংরা হয়নি, হয়ে যায়নি দুলাভাইয়ের মন মানসিকতা। এক মনে প্রার্থনা করতে করতে চারিদিকে ভালোভাবে তাকিয়ে দেখার চেষ্টা করলাম কোনো মেয়ে মানুষ আছে কিনা দুলাভাইয়ের সাথে। বেশি একটা কষ্ট করতে হলো না অবশ্য। আমার ভয়কে সত্যি করে বেশ আধুনিক পোশাক পরিহিতা এক রমণী টিস্যু চেপে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো থেকে। দুলাভাইকে দু হাতে জাপটে ধরে টেনে সরিয়ে নিল দারোয়ানের থেকে। গালে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে খুব আদুরে স্বরে শান্ত করলো দুলাভাইকে। দুলাভাইও যেন তড়িৎ শুনলো তার কথা। দুলাভাই একটু শান্ত হলে সে উপস্থিত সকলের দিকে তীর্যক চোখে তাকিয়ে কাটকাট গলায় বলল, কি সার্কাস শেষ তো? নাও গেট লস্ট। রীতিমতো ধমক খেয়ে সবাই সুরসুর করে বেরিয়ে যেতে লাগলো। একজনকে দেখলাম আহত দারোয়ানকে নিয়ে গাড়িতে ওঠালো। সবাই স্থান ত্যাগ করলেও আমি একা দাঁড়িয়ে রইলাম নির্বাক ওদের দিকে তাকিয়ে। একজন এখনো যায়নি, বুঝতে পেরে মেয়েটা চোখ তুলে তাকালো। আমার চোখে চোখ রেখে ভ্রু নাচিয়ে ইশারায় হয়তো বা জিজ্ঞেস করলো, কি সবাই গেল, তুমি ব্যাহের মতো দাঁড়িয়ে আছো কেন? আমি উত্তরে কিছু বলতেও পারলাম না, একটু এক চুল নড়তেও পারলাম না। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম দুলাভাইয়ের দিকে। এই মানুষটা এত জঘন্য, আমার আপাকে না ভালোবেসে বিয়ে করেছিল, তবে ধোঁকা দিল কেন সে? আচ্ছা, মানুষের ভালোবাসা পাল্টায় কেন? এর পেছনে কারণটা কি? আমার আপা যে এই ধোঁকাবাজটাকে পাগলের মতো ভালোবাসে এ জানে না। আজ যেভাবে আপার ভালোবাসাকে এই অপমান করছে, একদিন এর 100 গুণ অপমান ফিরে আসবে এর কাছে। এই অমানুষের শাস্তি হবেই একদিন। দুলাভাইয়ের প্রতি রাগটা দাঁত পিষে নিয়ন্ত্রণ করলাম আমি। যেতে উদ্যত হব সেই মুহূর্তে দুলাভাইয়ের দৃষ্টি পড়লো আমার উপর। ঘাবড়ে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো সে। কিছু বলবে আমি আর সুযোগ দিলাম না, কেবল শীতল দৃষ্টি নিক্ষেপ করে হাঁটা ধরলাম। ফুটপাত দিয়ে বেখেয়ালি হাঁটছি অনেকক্ষণ, কোনো গন্তব্য নেই, থাকবে কি করে? ওই বাড়িটাতে আর পা দিতে ইচ্ছে করছে না আমার। কিভাবে মুখোমুখি হব আমি আপার? ওর অসহায়ত্ব খুব করে উপলব্ধি করি এখন। নিজেকে খুব ছোট মনে হয় আমার। ও আমার জন্য এত কিছু করলো, অথচ আমি কিচ্ছু করতে পারলাম না ওর জন্য। আমি জানি আমার জন্যই ওই অমানুষটার সাথে সংসার করে যেতে হচ্ছে ওকে। মাথার উপরে ছাদটা যেন সরে না যায়, এই জন্য এত কষ্ট করছে। লেখাপড়ার খরচ অনেক, বসে খেয়ে টাকার পরিমাণ কমছে দিনকে দিন। ওই বাড়িটা ছেড়ে অন্য কোথাও উঠলে বেশি দিন সার্ভাইভ করা পসিবল হবে না। ঢাকা শহরে সব কিছুর দাম এত চড়া। আমাদের অসহায়ত্ব দেখে এই অমানুষটারও বোধ হয় পৈশাচিক আনন্দ হয়। সেজন্যই তো নির্লজ্জতা এইভাবে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে দিনকে দিন। আমারও যে ধৈর্যের ধনুক টান টান হয়েছে এর দশা। কবে মুক্তি পাবো এই জাহান্নাম থেকে? এসব উল্টাপাল্টা ভাবনায় ডুবে রাস্তা পার হচ্ছিলাম, কোত্থেকে একটা জাম রঙা গাড়ি এসে ব্রেক করলো আমার সামনে। ঘাবড়ে দুকদম পেছনে সরে গেলাম। মুখ দিয়ে নোংরা গালি বেরোতে চাইলো তড়িৎ। এমন সময় মৃদু শব্দে খুলে গেল কার ডোরটা। ওপাশ থেকে খুব পরিচিত গম্ভীর একটা গলা ভেসে এলো। আমি বিস্ময় নিয়ে মাথা নিচু করে দেখলাম, চোখ মুখ শক্ত করে বসে আছে ইন্তিশার। বলতে চাইলাম, আপনি এখানে কিভাবে? বলা হলো না। মুখ ঘুরিয়ে তাকালো সে আমার দিকে। তার দৃষ্টিতে এমন কিছু ছিল, আলজি পর্যন্ত কথা এসে আটকে গেল আমার। উচ্চবাচ্য না করে উঠে বসলাম গাড়িতে উঠবার কয়েক সেকেন্ড পরে একদম হঠাৎ চোখের পর্দায় ঘন্টা 2-3 আগের একটা দৃশ্য ভেসে উঠল। এরকমই একটা জামরঙা গাড়ি আমি দেখেছিলাম অন্তু সাহেবের সাথে কথা বলার সময় রাস্তায়। ওই গাড়ি আর এই গাড়ি প্রায় এক, তবে কি তখনকার গাড়িটা এটাই? আর গাড়ির ভেতরের মানুষটা ইন্তিশারদের বাড়ি থেকে অল্প দূরে বিরাট জায়গা জুড়ে কনস্ট্রাকশনের কাজ চলছে। সারাদিন খুটখাট শব্দ চলতেই থাকে এখানে, কিন্তু আজ বেলা না গড়াতেই সব চুপচাপ। গন্তব্যহীন রাস্তার পাশে উঁচু উঁচু বিল্ডিংয়ের সামনে গাড়িটা মূর্তিমান দাঁড়িয়ে। দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের ছায়া নেই, কেবল আমরা দুজন দাঁড়িয়ে আছি পরস্পরের থেকে 10 কদম আগে আর পরে। ইন্তিশার তার ফোনটা হাতের মুঠোয় খুব শক্ত করে চেপে ধরে পায়চারি করছে। রাগ কমানোর বৃথা চেষ্টা। তিল পরিমাণও যে রাগ কমছে না তা বোঝাই যাচ্ছে। খানিক পরপর রাস্তায় পড়ে থাকা ছোট ছোট কংক্রিটগুলোতে ওর তাল গাছ সমান পায়ের ফাঁকা লাথি পড়তে দেখে একটাও নিজ জায়গা থেকে সরছে না, তবে ও অধৈর্য হয়ে পড়েছে ওগুলোকে জায়গাচ্যুত করবার জন্য। আমি খুব মনোযোগ দিয়ে দেখছি ওর কর্মকাণ্ড। মনে হচ্ছে কংক্রিট নয়, ও আমাকে এভাবে লাথি দিয়ে দূরে কোথাও পাঠাতে যাচ্ছে। পারছে না, শুধু ভালোবাসে তাই। বিষয়টা খুব বিরক্তিকর। অযাচিতভাবে আমার জীবনে ইন্তিশারে দখল দেওয়াটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এই একটা সমস্যাই বোধহয় আমার মাথায় দীর্ঘদিন ধরে বোঝা হয়ে আছে, যেটা থেকে মুক্তি মিলছে না আমার। ওর থেকে দৃষ্টি সরিয়ে গাড়িটার দিকে তাকালাম। হুডের উপর হাত বোলাতে বোলাতে মনে পড়লো অল্প কিছুক্ষণ আগের কথা।
ওর এই আচানক রাগের কারণ বলছি। তার আগে বলি, তখন রাস্তায় জামরঙা যে গাড়িটা দেখেছিলাম সেই গাড়িই হলো এই গাড়ি। অর্থাৎ ইন্তেশার অন্তুর সাথে আমাকে দেখে নিয়েছে শুরুতেই। গাড়িতে ওঠার পর ওর থমথমে মুখ দেখেই আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু কিছু একটা হয়েছে। আমার ভাবনা সত্যিও হলো শেষ পর্যন্ত। বাড়ির রাস্তা ধরলেও এখন যখন বাড়িটা ক্রস করে এদিকটা আসছিল তখন একটু নড়ে চড়ে বসলাম। না রেগে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলাম, বাড়ির গলি তো ক্রস করে গেল, কোথায় যাচ্ছি আমরা? ও শুধু অপেক্ষা করছিল কখন আমি কথা শুরু করি। তারপরে কষ্ট করে আটকে রাখা ওর রাগের পারদ ভাঙলো আমার উপর। গাড়ির স্পিড বেড়ে গেল আচমকা। চোখের পলক কবার পড়েছে দেখি আমরা এই রোডে। গলা চড়িয়ে বললাম, সমস্যা কি? সাথে সাথেই কষে এক ব্রেক চাপলো। পকেট থেকে ফোনটা বের করে ছুড়ে দিল আমার দিকে। ফোনটা এসে পড়লো আমার কোলের উপর। ভ্রু কুচকে ফোন হাতে নিয়ে দেখে একটা ছবি বের করা। ছবিতে আমি আর অন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছি কাজী অফিসের সামনে। ছবিটা দেখার পর আমার ভেতর থেকে কেবল একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিশ্চয়ই ভুল বুঝেছে এই ছেলেটা। যাক, ভালোই হয়েছে, এবার তবে ছাড়া পাবো এর হাত থেকে আমি। ছবি দেখার পরেও আমায় স্বাভাবিক দেখে ইন্তিশার রাগ বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে সে প্রশ্ন করলো, এই ছেলেটাকে, ওর সাথে তোমার কিসের সম্পর্ক? প্রথমবারে আমি কোনো জবাব দিলাম না। আমায় মৌন দেখেও শক্ত করে আমার বাহু চেপে ধরে নিজের দিকে টেনে নিয়ে ফের একই প্রশ্ন করলো। ওর বজ্র মুষ্টিতে মনে হলো আমি হাতটা আর অনুভব করতে পারছি না, এত জোরে চেপে ধরেছিল। একটা ঢোকের সাথে ব্যথা হজম করে বললাম, ছবিটা দেখলেই তো স্পষ্ট বুঝে যাওয়ার কথা ছেলেটার সাথে আমার কিসের সম্পর্ক। আপনি বুঝতে পারছেন না? না, বুঝতে পারছি না। তোমার মুখ থেকে শুনতে চাই আমি। আমার মুখ থেকে শুনলে সেটা কি মেনে নেওয়ার মতো হবে? ও এবারে আরেকটু নিকটে টেনে নিল আমায়। খুব কাতর হয়ে বলল, আমার ভালোবাসাকে বারবার এত অসম্মান কেন করো নীরদ? ওকে এক ফোঁটাও রাখতে না দেখে খানিক অবাক হলাম আমি। দীর্ঘশ্বাস গোপন করে বললাম, এক ভালোবাসার গান আর কত গাইবেন? একটা মেয়ে আপনাকে পছন্দ করে না, কন্টিনিউয়াসলি রিজেক্ট করে যায়, তবুও তার পেছনে এভাবে সময় নষ্ট করছেন আপনি। ইন্তেশার, আপনি কি জানেন আপনার এসব আচরণ কতটা মেন্টাল প্রেশার দেয় আমায়? আর কিভাবে বোঝালে বুঝবেন আপনি আপনার থেকে মুক্তি চাই? হতাশভাবে বললাম আমি। আমার কথা শুনে খানিক চুপ করে রইল ইন্তেশার। তারপর অন্যরকম ভাবে হেসে বলল, তাই বোধহয় নিজে থেকে মুক্তির উপায় খুঁজে নিয়েছো? হ্যাঁ তাই। এই যে ছবিতে লোকটাকে দেখছেন, ওর সাথে ঘন্টা 2 আগে বিধিসম্মতভাবে বিয়ে করেছি আমি। হাজবেন্ড হয়ও আমার জীবনের একমাত্র ভালোবাসার মানুষ। কথাগুলো এত দৃঢ় স্বরে বললাম যে ইন্তেশার বিভ্রান্ত হয়ে গেল কিছু সময়ের জন্য। তারপর আমার বাহু ছেড়ে দিয়ে সিটে মাথা এলিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর এবং স্পষ্ট স্বরে বলল, বিশ্বাস করতে পারলাম না নীরদ। তুমি যতই চিল্লিয়ে অস্বীকার করতে চাও, বাট তোমার লাইফে আমি ছাড়া আর কেউ নেই, কখনো নেই, আসতে পারে না। এই বিয়ের গল্প পুরোটা মিথ্যা। তুমি মিথ্যে বলছো আমায়। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি থেকে নেমে গেল। তারপরেই এমন উদ্ভ্রান্তের মতো আচরণ। ত্রিমাত্রিক এইসব চাপ এবার আমায় পাগল করে দেবে মনে হচ্ছে। খুব আজে বাজে খেয়াল আসছে মাথায়। আচ্ছা, আমি যদি নিজের সাথে কিছু করে ফেলি তাহলে কি আপা খুব কষ্ট পাবে? নাকি চিরতরের জন্য আমার হারিয়ে যাওয়াটাই সকল সমস্যার সমাধান হবে? হাত মুড়ে চোখ বন্ধ করে গাড়িটার সাথে মিশে দাঁড়ালাম। খুব ক্লান্ত লাগছে, এত বোঝার বইতে পারছি না। আর কিছুক্ষণ এইভাবে থাকার পর শেষ পর্যন্ত ইন্তেশার আমার দিকে ফিরলো। ফোন পকেটে ঢুকিয়ে বড় বড় কদম ফেলে সামনে এসে দাঁড়ালো। আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি নীরদ। আমরা এক্ষুনি এই মুহূর্তে কাজী অফিসে গিয়ে বিয়ে করব। ইন্তেশারের মুখে এই কথা শুনে আমি বিস্ময়ে বাক্যহারা হয়ে গেলাম। ছেলেটার মাথার ভেতর কি মস্তিষ্ক জিনিসটা নেই? আমি যে বললাম আমার বিয়ে হয়ে গেছে, ও কি বুঝতে পারেনি বিষয়টা? বিস্ময়ের সাথেই বললাম, আপনি কি পাগল? কথা বোঝেন না? বিবাহিত মেয়েকে আবারও বিয়ে করবেন? এবারে হাসলো। আমার হাত আলতো চেপে ধরে বলল, বারবার মিথ্যে বিয়ের প্রসঙ্গ টেনে পরিস্থিতি ঘোলা করতে চাইলেই আমি সেই সুযোগ তোমায় দেব কেন? এই পৃথিবীতে আমার চাইতে তোমায় কে ভালো চেনে নীরদ? আমার থেকে মুক্তি পাওয়ার জন্য এতই ডেসপারেট হয়ে গেছো যে মিথ্যে বিয়ের গল্প ফাঁদতে শুরু করেছো। বিষয়টা কষ্টের হলেও হাস্যকর। সিক কথাবার্তা। রোষের সাথে হাত ছাড়িয়ে নিলাম আমি। সব প্ল্যান ফেলড হতে দেখে মেজাজটা চটে গেল আমার। ভেতরে সব রাগ উগড়ে না দিলে আর শান্তি পাবো না। দাঁতে দাঁত চেপে বললাম, আপনার মতো মস্তিষ্কবিহীন পাগল ছেলে আমি আমার লাইফের দ্বিতীয়টা দেখিনি, সাথে এত বড় লম্পট। শেষ পর্যন্ত আপনি আপনার আসল চরিত্র দেখিয়ে দিলেন। একটা ম্যারিড মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়াচ্ছি। সম্ভ্রান্ত পরিবারের মানুষ আপনারা, কেবল লোকচক্ষুর সামনেই।
আড়ালে এমন চরিত্রহীন আর লম্পট। এই নীরদ, হুঙ্কার দিয়ে উঠল। ক্রোধে চোখ দুটো টকটকে লাল বর্ণের হয়ে গেছে, কপালে শিরা ফুলে কি ভয়ানক মুখভঙ্গি। সুযোগ পেয়ে গেলাম আমি। এই ক্রোধকেই তো কাজে লাগাতে হবে। ওর চাইতে দ্বিগুণ চিৎকার করে বললাম, চেঁচাবেন না একদম। অনেক সহ্য করেছি আমি আপনার অত্যাচার, কিছু বলি না, ভদ্রতার খাতিরে চুপ করে থাকি বলে পেয়ে বসেছেন আমায়। শুনে রাখুন, আর চুপ করে থাকবে না এই নীরদ। আজ এই মুহূর্ত থেকে যদি আপনি আমার পিছু না ছাড়েন, তাহলে আমি আপনার নামে হ্যারাসমেন্টের কেস করে দেব। কারোর সম্মান দেখতে যাব না আর। যদি আইনের পথে হেঁটে এই মানসিক অশান্তি থেকে মুক্তি মেলে তাহলে তো হলো, নইলে শেষ উপায় হিসেবে নিজেকে শেষ করে দিতে হাত কাঁপবে না আমার। ইন্তিশার হাতে পায়ে চমকে উঠল এই কথা শোনার সাথে সাথে। টুকটুকে লাল চোখে ওর হালকা পানির আভাস। পাথরের মূর্তির মতো চুপচাপ তাকিয়ে আছে আমার দিকে। শক্ত চোয়ালের ওর মুখের ভাষা বোঝা বড্ড কঠিন। আমি তবুও নিষ্পলক বোঝার চেষ্টা করছি ওর অভিব্যক্তি। ওর চমক কেন যেন দ্রুত কাটলো, ঠোঁটে ফুটে উঠল ক্রূর হাসি। আমি বিভ্রান্ত বোধ করলাম সেই হাসিতে। ইন্তিশার এবার শব্দ করে হেসে উঠলো। হাসতে হাসতে গাড়িতে হেলান দিয়ে বা হাত পকেটে পুরে হাতড়ে হাতড়ে সিগারেট আর লাইটার বের করলো। খুব আয়াসের সাথে তা জ্বালিয়ে বুড়ো আঙুলে নিজের ভ্রু কুচকালো একবার। সিগারেটের লম্বা টান দিয়ে ঠোঁট গোল করে ধোয়া ছাড়তে ছাড়তে বলল, তাহলে আমরা সমাপ্তির দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি, তাই তো? ওকে, তোমার আমার থেকে মুক্তি চাই না নীরদ, দেব তোমায় মুক্তি। তবে একটা কথা জেনে রাখবে, তুমি আজকে আমার ভেতরে যে ক্রোধাগ্নি জ্বালানোর চেষ্টা করছো, এর আজ পরে তোমার গায়ে লাগবে পুরোটা। তখন সে অপরাধ বোধের দহন সইতে পারবে তো? ওর ইঙ্গিত কিছুটা হলেও আজ করতে পারলাম বোধ হয়। অস্থিরভাবে বললাম, খবরদার আপনি আমাদের মাঝে অন্তুকে টানবেন না। ওর কিছু হলে ছেড়ে দিব না আমি আপনাকে, ওয়ার্ন করছি। ইন্তিশারের ঠোঁটে এখনো ভয়ানক হাসিটা লেপ্টে আছে। সরি হানি, তোমার ওয়ার্নিংয়ে ইন্তিসার ভয় পেল না। ইন্তিসার ভয় পেতে শেখেইনি কখনো। অন্তু এইসবের দোষ নেই ইন্তিশার। রাগে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো আমার। ইন্তিশার এক পলক ক্রন্দনরত আমাকে দেখে আবারও ধীর কণ্ঠে বলল, তুমি বারবার ওই ছেলেটার কথা তুলছো কেন? ওকে নিয়ে এত ভয় কেন? আমি কি একবারও বলেছি ওর ক্ষতি করব? আমি জানি আপনি প্রতিশোধ ওর উপর তোলার চেষ্টা করবেন। আমি আমি কিন্তু আপনাকে ওয়ার্ন করছি। ইন্তিশার তোয়াক্কা করলো না আমার কথা। খুব অবহেলায় হাতের সিগারেটটা ফেলে গাড়ির ডোর খুলতে খুলতে বলল, চলো তোমায় পৌঁছে দেই। আমার কথা এখনো শেষ হয়নি ইন্তিশার। শেষ হয়নি। তুই মুক্তি চাইলে আমিও দেব বললাম। এখন আবার নতুন করে কি চাও? এত সহজে যে আমার মুক্তি দেবেন না তা আমি খুব ভালো করেই জানি। আপনি অবশ্যই ক্ষতি করার চেষ্টা করবেন আমার, আর সেখানে অন্তুকেও জড়াবেন। তবে শুনে রাখুন, সেরকম কিছু করার যদি চেষ্টা করেও থাকেন না, তার ফলাফল কি হতে পারে আগেই বলে দিয়েছি আমি। ফলাফলের চিন্তা করে তারপর কাজ করবেন। গাড়ির সিটে ফেলে রাখা ব্যাগ টেনে বের করে নিয়ে হাঁটা ধরলাম আমি। পেছন থেকে শোনা গেল ইন্তিশারের মৃদু হাসি। তবে ফিরে তাকালাম না আর। জিনিয়াকে একবার কল করতে হবে, ওর ভাইকে যেন সাবধানে থাকতে বলে। কে জানে কখন কি করে বসে সাইকোটা। দুর্বল শরীর নিয়ে হেঁটে আসতে আসতে যখন বাড়িতে পৌঁছালাম তখন মাগরিবের আজান পড়েছে। বাড়ির বাইরে আমার জন্য অপেক্ষমান আপা ছিল। আমি যেতেই হাত ধরে টানতে টানতে সোজা ঘরে নিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর দরজায় খিল দিয়ে ধমকের সুরে বলল, কোথায় ছিলি সারাদিন? এতবার কল করেছি, কোনো খবর নেই তোর? কত বড় কাণ্ড হয়ে গেছে এদিকে। প্রীতম নাকি বিয়ে করে বউ ঘরে তুলেছে। বিকেলে ওর মা কল করেছিল, বেচারি কি কান্নাকাটি করছে। 1000বার সরি বললো আমাকে। আমিও অবাক হয়ে গেছি। প্রেমিকা থাকলে বিয়েতে রাজি হলো কেন ছেলেটা? একটু থামলো আপা, তারপর কি মনে করে সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা তুই কি কিছু জানতিস এই ব্যাপারে? আমি শুনলাম ওর সব কথা, কিন্তু সাড়া দিলাম না। ওসবে মন নেই আমার। কোত্থেকে এত কান্নারে এসে ভিড় জমাতে শুরু করলো কে জানে। সামলাতে পারলাম না নিজেকে। আপাকে দু হাতে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠলাম। আপা আমায় কাঁদতে দেখে ভীষণ অবাক হয়ে গেল। মাথায় হাত রেখে শুধালো, আরে নীরদ, কি হয়েছে? কাঁদছিস কেন এইভাবে? আপার বুকে মাথা রেখেই আমি বললাম, আপা আমায় ভুল বুঝো না, একটা কথা বলতে চাই। হ্যাঁ বল, এসবের সাথে কি তোর কোনো সম্পৃক্ততা? এ বিষয়ে নয় আপা, অধৈর্য হয়ে বললাম আমি। তাহলে? আসলে আপা, আমি বলতে চাইছিলাম, তুমি কিন্তু আমায় ভুল বুঝবে না বলো। কাতর দৃষ্টিতে চাইলাম আমি আপার দিকে। আপার সস্নেহে আমার গালে হাত রাখলো। আচ্ছা ভুল বুঝবো না, বল তুই। আপা, আমার যাবতীয় খরচের জন্য তোমার অ্যাকাউন্টে যে টাকা রাখা আছে,
পুরো অ্যামাউন্টটা কি আমার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে? হঠাৎ এই কথা কেন নীরব? অবাক হলো আপা। আমি আর এই বাসায় থাকতে পারছি না আপা। বিশ্বাস করো, আমার দম বন্ধ হয়ে আসে এখানে। ইউনিভার্সিটিতে চান্স পাওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে পারবো না আমি। অন্য কোথাও শিফট করা খুব দরকার আমার জন্য। কি হয়েছে বোন, খুলে বলতো আমাকে। তোর কি ইন্তিশারের সাথে কোনো ঝামেলা হয়েছে? চিন্তাগ্রস্ত হয়ে আমার গালে মুখে হাত বোলাতে লাগলো আপা। আপার অবিশ্বাস এখনো অবিচল। কান্না বেড়ে গেল আমার। হাত জোর করে বললাম, যার সাথে সম্পর্কই নেই তার সাথে ঝামেলার কথা কোত্থেকে আসছে আপা? তুমি অন্তত আমায় অবিশ্বাস করা বন্ধ করো। আমি আর নিতে পারছি না। আচ্ছা আচ্ছা, শান্ত হ। তুই পানি খাবি? না আপা, আমি যা বলছি তাই একটু শোনো। আজই আমি এই বাড়িটা ছাড়তে চাই। তোমার কাছে কোনো ক্যাশ থাকলে প্লিজ দাও আমায়। এখন এই ভর সন্ধ্যেবেলা কোথায় যাবি তুই? মাথা ঠান্ডা রেখে কোনো ডিসিশন নিতে হয়। আমি মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিয়েছি আপা। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ আমায় হেল্প করো। আপার পায়ে ধরতে গেলেও ছিটকে সরে গেল একটু। ছি ছি নীরদ, কি করছিস তুই? আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। একটু বস, আমি দেখছি টাকা পয়সার বিষয়টা। আপা খুব চিন্তিত মুখে বেরিয়ে গেল ঘর ছেড়ে। আমি ওভাবেই বসে কিছুক্ষণ কাঁদলাম। তারপর চোখ মুছে ধীর গতিতে উঠে দাঁড়ালাম। মাথা ব্যথায় ছিঁড়ে পড়তে চাইছে। বরফ শীতল পানিতে ঘন্টা কয়েক ডুবে থাকতে পারলে হয়তো ভালো লাগতো আমার। না, এসব আমলে নেওয়া যাবে না। শারীরিকভাবে সুস্থ হতে হবে এখন। আজ যে কোনো উপায়ে বাসাটা থেকে বেরোতে হবে আমায়। রাত্রিবেলা কোনো মেসের ব্যবস্থা করতে পারবো কিনা কে জানে, সেসবের খোঁজ নিতে হবে। অনেক কাজ বাকি আমার। ফ্রেশ হয়ে বেরোতেই দেখলাম আপা বিছানার উপর বসে আছে, হাতে কতগুলো গয়না। অদ্ভুত নজরে একবার গয়নার দিকে তো একবার আপার দিকে তাকিয়ে আপাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিলাম, গয়না কিসের জন্য আপা? আমার প্রশ্নে মুখ তুলে চাইলো আপা। কাষ্ঠ এসে বলল, আই নীরদ। ভেজা চুল বাঁধতে বাঁধতে ওর পাশে গিয়ে বসলাম আমি। বললে না গয়না কেন? ও এগুলো এগুলো বিক্রি করলে লাখখানেক টাকা হবে বুঝলি। আমার হাতে তো এই মুহূর্তে কোনো ক্যাশ নেই। তুই বরং এগুলো বেচে কোনো গার্লস হোস্টেলে ওঠ। গয়নার পোটলাটা আমার দিকে বাড়িয়ে দিল আপা। আমি বজ্রা হতের মতো তাকালাম ওর দিকে। এগুলো আমি কিছুতেই নিতে পারবো না আপা। মায়ের গয়না ওগুলো। আর গয়না বেচেই বা টাকা জোগাড় করতে হবে কেন? ব্যাংকে তো টাকা আছেই, সেখান থেকে উইথড্র করলেই তো হয়। আপা এবারে মাথা নিচু করে ফেললো। আমি স্পষ্ট দেখলাম ওর চোখের কোণে জল। কম্পিত স্বরে বলল, আসলে নীরদ, টাকাগুলো একটা জায়গায় আটকে রয়েছে। ব্যাংকে এই মুহূর্তে কোনো টাকা নেই। তবে তুই চিন্তা করিস না, টাকা আবার এসে যাবে। নেই মানে? কেন নেই? তবে এতদিনের সব খরচ? আপা একটু সংকোচ বোধ করলো কথা বলতে। বলো আপা, এতদিনের সব খরচ কোত্থেকে এলো? আমার আমার গয়না বিক্রি করে। গয়না বিক্রি করে? তুমি তোমার বিয়ের গয়না বিক্রি করে আমার খরচ চালাতে আপা? অবাক হয়ে আপার হাতে হাত রাখলাম আমি। আপা মুখটা আরো নিচু করে ফেললো। ওর চোখ থেকে ঝরা উষ্ণ পানির ফোঁটা আমার হাতের উপর টুকটুক করে পড়ছে। কিছুটা আন্দাজ করতে পারছি আমার টাকাগুলো হয়তো বা দুলাভাই। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। আপার চোখের পানি মুছে দিয়ে বললাম, থাক আপা, আমি না হয় কদিন পরেই যাবো এই বাড়ি ছেড়ে। একটা ইউনিভার্সিটিতে উঠে নিই, তারপর তো হল পাওয়া যাবে। তোর পরীক্ষাও তো বেশি দিন নেই নীরদ। এখানে দম বন্ধ লাগলে তুই মন দিয়ে পড়বি কি করে? তার চেয়ে গয়নাটা নে, চল বিক্রি করে। আপার মুখে হাত দিয়ে ওর কথা আটকালাম। মায়ের শেষ স্মৃতি এগুলো আপা। এগুলোর সাথে তার আশীর্বাদ জড়িয়ে আছে। আমি তো মাকে পাইনি ঠিক মতো। এসব অন্তত অক্ষত থাক, মনে হবে মা আছে সাথে। আমার কথা শুনে আপা আমায় জড়িয়ে ধরলো। আপার মায়াময় স্পর্শে গলে গেলাম আমি। আমার চোখ থেকেও দুফোঁটা অশ্রু ঝরে পড়লো। কতক্ষণ আমার কাঁধে মাথা রেখে আপা কাঁদলো আর মাফ চাইলো আমানত রক্ষা করতে না পারে। আর মাফ চাইলো আর আমানত রক্ষা করতে পারেনি বলে। আমি ওকে সান্ত্বনা দিলাম, টাকা খোয়ালে টাকা পাওয়া যায়, কিন্তু স্মৃতি হারালে কি আর স্মৃতি ফিরে পাওয়া যায়? অথচ ভেতরে ভেতরে লজ্জায় কুণ্ঠিত হয়ে যাচ্ছি আমি। প্রথমে দুলাভাইয়ের অপকর্ম নিজ চোখে দেখা, তারপর ইন্তিশারের সাথে ওসব। এত কিছুর পরেও আবার এ বাড়িতেই কিভাবে থাকবো আমি? এত বেহায়া হতে পারবো আমি? সেভিংস বাদে আমাদের খরচের অন্য কোনো মাধ্যম নেই। যা সম্পত্তি ছিল তা তো সব বিক্রি করেই সেভিংস করা হলো। আর আমাদের বোনদের প্রাপ্য সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে বহু আগেই। আমার ভাগে বরং বেশিই পড়েছিল। আপা তখন বলেছিল একবার ওই টাকা দিয়ে জমি জমি কিনে রাখবে, কিন্তু পরে কেন যেন আর কিনলো না। এখন সেই টাকাও দুলাভাই যদি হাতিয়ে নিয়ে থাকে, সেখানে আমার আর কি বলবার আছে? অবশ্যই এখানে আইনি পন্থা অবলম্বন করলে কাজ হতো, কিন্তু সমাজে আমার স্থানটা দুলাভাইয়ের তুলনায় নড়বড়ে।
কেস চালাতে হলেও টাকা পয়সার দরকার, সে টাকা পয়সা পাবো কোথায়? শোন, আমি ভাবছি কি বড়পা অথবা মেজোপাকে বলি, যদি কিছু ধার দিতে পারে আমাদের টাকা ম্যানেজ হলে আমরা ওদের ফিরিয়ে দেবো। কান্না থামিয়ে বলল আপা। না আপা, ওসবের দরকার নেই, তখন মাথা গরম ছিল, কি না কি বলেছি আমি। না তুই থাম, এটাই একটা ভালো উপায়। আরে আমরা ফিরিয়ে দেবো তো ওদের টাকা, তুই বস তো, আমি কথা বলে দেখি ওদের সাথে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আপা বেরিয়ে গেল ঘর ছেড়ে। আমি আশাহত বসে রইলাম। কাজ হবে না জানি, বড় আপার মেজো আপাকে বলে তারা সোজা বলে দেবে টাকা নেই, সাথে টিপ্পনিও কাটবে। একে তো ওদের চাইতে সেজোপার শ্বশুরবাড়ির অবস্থা ভালো, এই জন্য এক আক্রোশ আগে থেকেই আছে। তার উপর আবার ওরা হাত খোলা টাইপ না, সারা জীবন নিয়েই গেছে, কখনো দিতে শেখেনি। সুবিধাবাদী বোনেরা আমার, আমি জানতাম কাজ হবে না, ঠিক তাই। খাওয়ার পর আপা এসে শুকনো মুখে বলল, ওদের কাছে টাকা নেই, নিজেরাই নাকি নানাবিধ সমস্যায় জর্জরিত। আমি মুচকি হেসে আপাকে বললাম, শোনো, আমি এখন ঠিক আছি, এইসব নিয়ে চিন্তা করতে হবে না। আর বাহ্যিক কিছু আমার পড়াশোনার প্রতি মনোযোগ হটাতে পারবে না। দেখো তুমি, আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন আমাদের, জলদি এই পরীক্ষার সময়টা কেটে যাবে, দেখো। তাই যেন হয় রে নীরজ। হতাশভাবে চলে গেল আপা। আমি আর শুলাম না, জোর করে পড়তে বসলাম। 1-2 ঘন্টা বহু কষ্টে পড়ার পর আর সম্ভব হলো না, বই বন্ধ করে শুতেই হলো। শোবার আগে ব্যাগের ভেতর থেকে ফোনটা বের করে দেখি একটা অপরিচিত নাম্বার থেকে অনেকগুলো মিসড কল। এত রাতে কে কল দিতে পারে? ভ্রুকুচকে কল ব্যাক করলাম আমি। ফোনটা বাজলো ঠিক, কিন্তু রিসিভ হলো না। কে না কে, আমিও আর ঘাটালাম না। এখন অন্য চিন্তায় মাথা খারাপ হচ্ছে আমার। আপার কাছে যেহেতু টাকা নেই, তাহলে আমার অ্যাডমিশনের যেসব যানবাহনের খরচ লাগবে ওগুলো কোথায় পাবো? আপাকে আর গয়না বিক্রি করতে দেওয়া যাবে না, তবে টাকা আসবে কোত্থেকে? ভাবনার ভেতর হঠাৎ মনে পড়লো বাবা আমাকে প্রতি জন্মদিনে কিছু না কিছু ছোটোখাটো স্বর্ণের জিনিস গিফট করতো। ছোটবেলাকার আংটি, কানের দুল, গলার পাতলা চেইন আছে আমার। এগুলোর মধ্যে যে কোনো একটা বিক্রি করলে কি যানবাহনের খরচ ওঠানো সম্ভব নয়? স্বর্ণকারের দোকানে গিয়ে দেখতে হবে, তাহলে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত বাতিল। তার ছেলের হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। বাবা বেঁচে থাকা অবস্থায় আমরা বোনেরা ছিলাম রাজরানীর মতো, স্পেশালি আমি। কখনো কোনো কিছুর অভাব বোধ হয়নি আমার বাবার সংসারে, অথচ আজ বাবার সবচাইতে আদরের মেয়েটার কি দুর্গতি। আমাদের বাবা বেশি শিক্ষিত ছিল না, অথবা আমাদের ব্যবসাও তেমন বড় ছিল না। এই মাঝারি আকারের ব্যবসা ছিল একটা, রড সিমেন্টের। গ্লাসের ব্যবসাও দিতে চেয়েছিল বাবা, তা তো মাঝপথেই বন্ধ হয়ে গেল। সংসারে কত উত্থান পতন এসেছে, কিন্তু কখনো তার আজ আমাদের গায়ে আসেনি। মেয়েদের সর্বোচ্চ সুখ নিশ্চিত করতে যা প্রয়োজন তাই করেছে বাবা। নীরদ অর্থ বোধ হয় সত্যিকারের কালো মেঘ, কেবল বিষণ্ণতায় ভরপুর। এক ফোঁটা আনন্দের স্থান নেই এই জীবনে। ওসব ভাবনায় নিমজ্জিত থাকতে থাকতে কখন যে ঘুমিয়েছি, ঘুমটা হালকা হলো অদ্ভুত অনুভূতিতে। মনে হচ্ছে কেউ আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, এবং এই জড়িয়ে ধরার ভঙ্গিমা খুব অশ্লীল। তার এক পা দিয়ে আমার পা চেপে ধরে, আর রুক্ষ হাত আমার কামিজ গলিয়ে পুরো শরীরে বিচরণ করছে। খারাপ কিছু হচ্ছে আজ করতে পেরে চমকে উঠলাম আমি। তখনই বুঝতে পারলাম সত্যিকার অর্থে এক পুরুষ আমার সঙ্গে ঘৃণতম কাজ করছে। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আমি গায়ের জোরে লোকটাকে ছাড়ার চেষ্টা করলাম নিজের থেকে। জেগে গেছি বুঝতে পেরে লোকটা আরও চেপে ধরলো আমায় নিজের সাথে। কেঁদে ফেললাম আমি। চিৎকার দিতে যাব, ওই মুহূর্তেই এক হাত আমার মুখ চেপে ধরে লোকটা উঠে আমার পেটের উপর বসলো। ড্রিম লাইটের মৃদু আলোয় লোকটার চেহারা দেখে আটকে উঠলাম আমি। দুলাভাই? আমার হাত পা ছুটতে দেখে দুলাভাই ফিসফিসিয়ে বলল, শব্দ করো না, কেউ জেগে গেলে মুশকিল হয়ে যাবে। আমি তো বোঝাপড়া করতে এসেছিলাম তোমার শেষে, কিন্তু ঘুমন্ত তোমায় দেখে, তুমি এত সুন্দর নীরদ, এত রসালো তোমার শরীর, এই বুক, পেট, তারপর পিছন দিকটা, ইস এত নরম সব, গা থেকে কি নেশাতুর গন্ধ আসে তোমার। আরে তুমি তো সব ছেলেদের কামনা। উফ, বিশ্বাস করো, আগে দেখলে তোমার ছেড়ে তোমার ওই হারামজাদি মনটার কাছে কখনোই যেতাম না আমি। কেন আগে দেখিনি তোমায় বলো তো? শুধু শুধু মাগিটাকে বিয়ে করে ঠকে গেছি, জাহান্নাম বানিয়ে দিয়েছে আমার জীবনটাকেও। যাক, ওর কথা বলে মুড নষ্ট করবে না। তুমি আমার সাথে কোঅপারেট করো নীরদ, রাজরানী করে রাখবো তোমাকে, প্রমিস করছি। বাইরের সব সম্পর্ক বাদ দিয়ে দেবো, শুধু তুমি আমায় একবার। হাত সরিয়ে আমার মুখের উপর ঝুঁকে এলো দুলাভাই। ওর অশ্লীল কথাবার্তার নোংরা স্পর্শে রাগে ক্ষোভে হিতে জ্ঞান শূন্য আমি গায়ের জোরে চর মেরে দিলাম ওর গালে। চর দিয়ে যদিও নড়াতে পারলাম না একচুল, তবে খেপে গেল অমানুষটা। বিছানায় শক্ত করে চেপে ধরে লম্পটের মতো হেসে বলল, শালিকার হাতের মারও এত মধুর, না জানে শালিকা কত মধুর হবে। না, টেস্ট একবার করতেই হয়।
হাসতে হাসতে আমার কাঁধের কাছে কামড়ে ধরলো পাষণ্ডটা। আমি যন্ত্রণায় আপার নাম ধরে জোরে চিৎকার করে উঠলাম। সর্বোচ্চ দুবার ডাকতে পেরেছি। সাথে সাথে দুলাভাই আবার মুখটা চেপে ধরলো আমার। দাঁত কটমট করতে করতে একটা নোংরা গালি পাস করে আশেপাশে কি যেন খুঁজতে খুঁজতে বলতে লাগলো, ভালোর কথার মানুষই না তোরা। ভালোভাবে বলছি, আমার সাথে একবার সম্পর্ক করেই দেখ, রাজরানী হয়ে থাকবি। কিন্তু না, ভালো কথা শুনবি কেন তোরা? তোদের জন্মই হয়েছে দাসীদের মতন রেপ্ট হওয়ার জন্য, ভিখারির দল সব। আক্রোশে আমার বুকের কাছটা চেপে ধরলে এবারে আমিও আর থেমে থাকলাম না। এক হাতে ওর মুখ খামচে ধরে আমার মুখে চেপে ধরে রাখা হাতটা সর্বশক্তি দিয়ে কামড় দিলাম। ব্যথা যখন ছিটকে সরে গেল জানোয়ারটা, তখন উঠে ডেস্ক টেবিলের উপর থেকে ল্যাম্পশেড তুলে নিয়ে এলো পাতারি আঘাত করতে লাগলাম ওর শরীরে। রক্তাক্ত হলো বোধ হয়, আর তো চিৎকার করে উঠলো সাথে সাথেই। বাধা দেওয়ার সুযোগ পেল না। তার পূর্বে ঘরের দরজায় একসাথে কয়েকটা হাতের থাবা আর মাউইমা আপা সহ অনেকের গলা শোনা গেল। আপন মানুষেরা এসেছে নিশ্চিত হয়ে ল্যাম্পশেড ফেলে ছুটে গিয়ে দরজাটা খুললাম আমি। দরজা খোলা মাত্রই হুড়মুড় করে ঢুকে গেল সবাই। এতক্ষণে প্রাণে পানি এলো আমার। কোনো দিকে না তাকিয়ে ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম আব্বাকে। বাকিরা হয়তো অবাক হয়ে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে কি চলছে এখানে। তন্মধ্যে কেউ একজন গায়ে লাইট জ্বালালো। মাউইমা আমার মাথায় হাত রেখে ভয়ার্ত কণ্ঠে বললেন, নীরদ মা, কি হয়েছে তোমার এই অবস্থা? তুমি কাঁদছো কেন? আর এহতেশাম এখানে? আমি শুরুতে কোনো উত্তর দিতে পারলাম না। আপাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আপা তো আরো ব্যাকুল, কি হয়েছে আমার দুলাভাই কেন এগুড়ে? বাকিদেরও একই প্রশ্ন, কিন্তু তাদের চিন্তা অমানুষটাকে রক্তাক্ত দেখে। ওদের কারো এমন সন্দেহ নেই রাত বিরেতে একটা মেয়ে মানুষের ঘরে বিবাহিত একটা পুরুষ ঢুকে গেছে, তার মানে খারাপ কিছু হয়েছে। আমি মুখ ফুটে বলতেও পারছি না, ভয়ে আতঙ্কে আমার কথা জড়িয়ে আসছে। বুঝে উঠতে পারছি না কাকে কি বলবো আমি। ওদিকে আমায় চুপ থাকতে দেখে অমানুষটা সুযোগ পেয়ে গেল। কোকাতে কোকাতে সকলের সামনে খুব চতুরতার সাথে এক মিথ্যের ঝাঁপি খুলে বসলো। ওর ভাষ্য মতে, ওর সাথে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলাম আমি, ও রাজি হয়নি। ফলস্বরূপ আমি ব্ল্যাকমেল করেছি, সবাইকে মিছিমিছি সিনক্রেট করব। ও আমাকে রেপ করার ট্রাই করেছে। আমার ব্ল্যাকমেলে তোয়াক্কা না করে ও চলে যেতে নিলে তখন আমি ওকে আঘাত করে সত্যি সত্যি সিনক্রেটের চেষ্টা করি। ওর মিথ্যে অ্যালিগেশনে মাউইমা আর আপা বাদ দিয়ে বাকি সবাই ফুঁসে ওঠে। ইসি আপু ঘৃণার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি আগেই বুঝতে পেরেছিলাম এই মেয়ে খারাপ। খালকে তো কুমির তোমরাই বাড়িতে এনেছো, এখন বোঝো। ইসি আপুর কথা সমর্থন জানিয়ে তার বড় ভাই আর বাবাও সুর মেলায়। অশ্রাব্য গালিগালাজের মাধ্যমে চরিত্রহীন উপাধি দিয়ে দেয় আমায়। তাদের নোংরা আরোপ শুনে থরথর করে কাঁপতে কাঁপতে আপার বুকে লুকানোর চেষ্টা করি আমি। আমার মনে হতে থাকে আর এক সেকেন্ড এখানে দাঁড়ালে নিশ্চিত মৃত্যু ঘটবে আমার। ওদের অশ্লীল মন্তব্যে আপাও রেগে যায়। আমায় নিজের থেকে ছাড়িয়ে সোজা দাঁড় করিয়ে প্রশ্ন করে,